গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। নমস্কার, গল্পের দর্পণে আপনাদের সবাইকে স্বাগত। 1891 খ্রিস্টাব্দে 1298 বঙ্গাব্দে আষাঢ় মাসে রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাশ করেন তার গল্প দেনা পাওনা সাধনা পত্রিকায়। ডাউরি সিস্টেম অর্থাৎ যৌতুক নেওয়া দেওয়া, এর উপরে নির্ভর করেই সম্পূর্ণ গল্পটি দণ্ডায়মান। সুপর্ণা গাঙ্গুলি তার কলমে রবীন্দ্রনাথের সেই ভাবধারাকে অক্ষুণ্ণ রেখে লিখেছেন গল্প দেনা পাওনা। আজকে গল্পের দর্পণে প্রকাশিত হচ্ছে এবং পরিবেশিত হচ্ছে গল্প দেনা পাওনা। আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই গল্পের দর্পণের কাম্য। গল্পের দর্পণের চ্যানেলের নতুন ঠিকানা আগেও বলেছি, আবারও বলছি, নিচে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেটি গল্পের দর্পণের ঠিকানা, এবং যে লোগোটি দেখছেন এটি বর্তমান গল্পের দর্পণের লোগো। তাই অবশ্যই আপনারা তাকে সাবস্ক্রাইব করুন এবং আগামী দিনে আমাদের গল্পের দর্পণের এই চ্যানেলটিকে উন্নতির শিখরে পৌঁছানোর প্রচেষ্টা করুন, কারণ আপনাদের সাহায্য ছাড়া আমরা পথ চলতে অপারগ। আসুন শুনে নিন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প দেনা পাওনা। নমস্কার। 5 ছেলের পর যখন এক কন্যা জন্মালো, তখন বাপ মায়ে আদর করে নাম রাখলেন নিরুপমা। এ গোষ্ঠীতে এমন শৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায়নি। নিরুপমার যখন বিবাহের প্রস্তাব চলছে, তখন বাবা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করছেন, কিন্তু পাত্র আর তার মনের মতো হয় না। সেদিন দুপুরবেলা হন্তদন্ত হয়ে বাড়ি ফিরলেন রামসুন্দর। নীরুর মা, বলি ও নীরুর মা, আরে গেলে কোথায়? একবার এসো না। হলোটা কি? বলি বলি এত হাঁক ডাক করো কেন? আরে হাঁক ডাক করার মতোই খবর কি না? রোসো, আগে চোখে মুখে একটু জল দেই। সে কোন সকালে বেরিয়েছো বাড়ি থেকে, ফিরলে এই ভর দুপুরে। তা গিয়েছিলে কোথায় শুনি? বলছি সব বলছি, আগে এক ঘটি জল খাওয়াও দেখিনি। এই যে এই নাও। এবার বলো দেখি, হয়েছেটা কি? বলছি, আমার নিরুমায়ের বিবাহ ঠিক করে এলাম। বিবাহ? সে কি গো, ঠিক করে এলে মানে? কোথাকার ছেলে, কি করে, ঘর বাড়ি কেমন, তা কিছুই তো জানলুম না। ছেলে মস্ত রায় বাহাদুরের সন্তান, পড়াশোনা করে, খুব শিগগির চাকরিও পেয়ে যাবে। ওদের বনেদি ঘর, রায়বাহাদুরের বিষয় সম্পত্তিও প্রচুর। যদিও এখন একটু পড়তির দিকে, তবুও আমাদের নিরুমার কোনোদিন অসুবিধে হবে না। তা হ্যাঁ গো, এত বড় বনেদি ঘরে তুমি নীরুর বিয়ে ঠিক করে এলে। আমরা সাধারণ ছাপোষা মানুষ, যদি তারা অনেক কিছু চায় দিতে পারবো। দেনা পাওনার কথাও পাকা করে এসেছি। 10,000 টাকা নগদ আর বেশ কিছু দান সামগ্রী। বলো কি, 10,000 টাকা? এ তো আমাদের সাধ্যের বাইরে গো। হ্যাঁ, নগদ একটু বেশি বটে, কিন্তু এমন পাত্র হাতছাড়া করি কিভাবে? তাই একেবারে
পাকা কথা দিয়ে এসেছি। কিন্তু টাকার আর জোগাড় হলো না। বাঁধা দিয়ে বিক্রি করে অনেক চেষ্টাতেও 1,006-7 বাকি রইল। এদিকে বিবাহের দিন এগিয়ে এলো। অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা দেবে বলেছিল, কিন্তু সময়কালে সে উপস্থিত হলো না। বিবাহের দিন সন্ধেবেলা বর সমেত বরযাত্রী উপস্থিত। এমন সময় বিবাহ সভায় তুমুল হই হট্টগোল শুরু হলো। রায় বাহাদুর ডেকে পাঠালেন রামসুন্দরকে। না না মিত্তির মশাই, এমন কথা তো ছিল না। পুরো টাকা আমি জোগাড় করতে পারলাম না বেয়াই মশাই। আমি কথা দিচ্ছি, বাকি টাকা আমি ঠিক দিয়ে দেব। না না, অনের পুরো টাকা আগে হাতে চাই, না হলে অনুষ্ঠান শুরু করা যাবে না। আমি আপনার পায়ে ধরছি বেয়াই মশাই, শুভ কার্যটা সম্পন্ন হয়ে যাক, আমি নিশ্চয়ই টাকাটা শোধ করে দেব। না মশাই, টাকা সম্পূর্ণ হাতে না পেলে বর সভাস্থ করা যাবে না। এই দুর্ঘটনায় অন্তঃপুরে কান্নাকাটি পড়ে গেল। এই গুরুতর বিপদের যে মূল কারণ, সেই নিরুপমা চেলি গহনা মালা চন্দনে সেজে চুপ করে বসে রইল। ভাবি শ্বশুর বাড়ি সম্পর্কে তার যে খুব একটা ভক্তি জন্মালো তা বলা যায় না। এমন সময় পাত্র এগিয়ে এসে রায় বাহাদুর অর্থাৎ তার বাবাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে বাবা, এত গোলমাল কিসের? হবে আবার কি, মেয়ের বাপ কথা দিয়ে কথা রাখেনি, এখন বলছে পণের টাকা জোগাড় হয়নি। বাবা, একে জিনিসপত্র বেচা কেনা নাকি যে দরদাম করতে হবে? অত শত জানি না, বলেছি সম্পূর্ণ টাকা না পেলে বর নিয়ে চলে যাব। না, তা হবে না। বিয়ে করতে এসেছি, বিয়ে করেই যাব। দেখেছেন দেখেছেন মশাইরা, আজকালকার ছেলেদের কেমন ব্যবহার। হ্যাঁ, তাই তো দেখছি। গুরুজনদের এতটুকু মান্য করে না। হ্যাঁ, কিচ্ছু নেই হে এদের মধ্যে। নীতি শিক্ষা শাস্ত্র শিক্ষা একেবারেই নেই। বিবাহ এক প্রকার বিষণ্ণ নিরানন্দভাবে সম্পন্ন হয়ে গেল। শ্বশুরবাড়ি যাওয়ার সময় চোখের জলে রামসুন্দর কন্যাকে বুকে টেনে নিলেন। বাষ্পরুদ্ধ কণ্ঠে নিরুপমা জিজ্ঞাসা করল, তারা কি আমাকে এখানে আসতে দেবে না বাবা? কেন আসতে দেবে না মা? আমি তোমাকে নিয়ে আসব। মেয়ের ভালোবাসার টানে রামসুন্দর প্রায়ই মেয়েকে দেখতে যান, কিন্তু ও বাড়িতে তার কোনো প্রতিপত্তি নেই। তাই তো ও বাড়িতে রামসুন্দরের চাকরদের কাছেও সম্মান নেই। দরের কাছে কে দাঁড়িয়ে আছে গা? ও, আপনি কর্তা বাবুর বেয়াই মশাই? মানে আমার নিরুপমাকে একবার দেখতে এলাম। তা ভেতরে বাড়িতে এখন যাওয়া যাবে না, সবাই কাজে কামে আছে। আপনি এই সম্মুখের ঘরটা বসে, বৌমনির হাত খালি হলে ডেকে দেব। নিরুমাকে একটু খবর দাও না বাপু, বলো যে তোমার বাবা এসেছে। বললুম না কাজ করছে বৌমনি, হাতের কাজ ফেলে আপনার সঙ্গে দেখা করতে এলে গিন্নিমা রাগ করবে। আমি যাই, আপনি থাকো এখানে। এ কি বাবা, তুমি কখন এলে? এই তো আমার নিরুমা এসেছে, একটু আগেই এসেছি মা। তা তুই ভালো আছিস তো মা? হ্যাঁ বাবা, খুব ভালো আছি, খুব ভালো আছি আমি। এত বড় বাড়িতে বিয়ে দিয়েছো বাবা, ভালো থাকবো না? মা,
মা কেমন আছে বাবা? তোমার শরীর ভালো আছে তো? ভালো আছি মা, আমরা সবাই ভালো আছি। বলি কি হলো? আর কতক্ষণ ধরে বাপের সঙ্গে বকবক করবে? বাবা ওদিকে আমায় ডাকছে, আমি যাই বাবা, ওদিকে অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ মা, যা যা। কুটুমবাড়ির এই অপমান রামসুন্দরের আর সহ্য হয় না। মেয়ের টানে সেখানে যান বটে, কিন্তু নিরুপমার সঙ্গে কোনোদিন 5 মিনিটের জন্য দেখা হয়, আবার কোনোদিন হয় না। রামসুন্দর স্থির করলেন যেমন করে হোক পণের টাকাটা শোধ দিতেই হবে। কিন্তু যে ঋণ কাঁধে চেপে আছে তার ভার সামলানোই দুঃসাধ্য। সংসারেও টানাটানি পড়েছে, তার উপর পাওনাদারদের দৃষ্টি এড়ানোর জন্য রামসুন্দরকে সর্বদাই নানা রূপ কৌশল অবলম্বন করতে হচ্ছে। এদিকে শ্বশুর বাড়িতে উঠতে বসতে মেয়েকে খোঁটা দেওয়া হয়, বিশেষত শাশুড়ির আক্রোশ যেন মেটে না। পিতৃগৃহের নিন্দা শুনে ঘরে দরজা দিয়ে চোখের জল ফেলা নিরুপমার যেন নিত্যক্রিয়া হয়ে দাঁড়িয়েছে। কই গো দিদি, গেলে কই? খাওয়া দাওয়া হলো? কে গো? কনকলতা বুঝি? তা এসো এসো। এই হেসেলের পাট চুকিয়ে তোমার সঙ্গে দুটো সুখ দুঃখের কথা কইব বলে এলুম গো। আচ্ছা, তা বেশ করেছো। বসো বসো, এখানে বসো। পান খাবে? দাঁড়াও, পান সাজি। তা তোমার বেটার বউ কোথায় গো? উনি রান্নাঘরে কাজ সারছেন। বউ, ও বউ, আমার পানের সাজটা দিয়ে যাও। বাছা, কাজ করছে, থাক না। কাজ করছে না ছাই, খালি লোক দেখানো ঢং। এই যে মা, পানের সাজ। আহা, কি সুন্দর মুখশ্রী গো দিদি। তোমার বৌমার মুখখানি দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যায়। ভারী সুন্দর বউ। তুমি থামো তো কনক, ওই তো দেখতে যেমন ভিখিরি ঘরের মেয়ে, তেমনই তার চিড়ি। নাও ধরো, পানটা খাও। হ্যাঁ, দাও দাও, পানটা দাও। তা যাই বলো দিদি, তোমার বৌমা কিন্তু খুব লক্ষ্মীমন্ত মেয়ে। তা তোমার খাওয়া হয়েছে বৌমা? না। সে কি গো, বাড়ি শুধু সবার খাওয়া দাওয়া হয়ে গেল, ঝি চাকরদেরও খাওয়া সারা, আর তুমি এখনো খাওনি? অত দরদ দেখিও না বাপু, এই যে খেতে পাচ্ছে তাই ঢের। তাও যদি ওর বাপের পণের টাকাটা দিত তাও কথা ছিল, সেখানেও তো পুরো ফাঁকি। রামসুন্দরের কানে বোধহয় কন্যার এই অনাদর এবং অপমানের কথা গিয়ে থাকবে, তাই এবার তিনি বসত বাড়ি বিক্রয়ের চেষ্টা করতে লাগলেন। কিন্তু এর ফলে যে ছেলেরা গৃহহারা হয়ে পড়বে এ কথা তাদের কাছে গোপন রাখলেন। স্থির করলেন বাড়ি বিক্রি করে ওই বাড়িতেই ভাড়া থাকবেন। এমন কৌশলে কাজ সারবেন যে মৃত্যুর আগে পর্যন্ত ছেলেরা টের না পায় যে তিনি বাড়ি বিক্রি করে দিয়েছেন। কিন্তু বিধিবাম, ছেলেরা জানতে পারল এবং বাপের কাছে এসে কেঁদে পড়ল। অতএব বাড়ি বিক্রি স্থগিত রইল। চিন্তায় চিন্তায় রামসুন্দরের চুলে পাক ধরল, মুখে পড়ল দৈন্যতা এবং দুশ্চিন্তার ছাপ। বেয়াই বাড়ির অনুমতিক্রমে ক্ষণকালের জন্য যখন
নিরুপমার সঙ্গে তার দেখা হতো, তখন মেয়ের দুঃখে তার বুক ফেটে যেত। বাপের ম্লান মুখ দেখে নিরু আর দূরে থাকতে পারে না। রামসুন্দরকে একদিন নিরুপমা বললে, বাবা, আমাকে বাড়ি নিয়ে যাও। কতদিন তোমার কাছে, মায়ের কাছে যেতে পারিনি। হ্যাঁ মা, আমি বেআই মশাইয়ের সঙ্গে কথা বলি, তারপর তোমায় নিয়ে যাব। নিজের কন্যার ওপর পিতার যে স্বাভাবিক অধিকার, রামসুন্দরকে তাও যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখতে হয়েছে। মেয়েকে একটু চোখের দেখা দেখতে চাইলেও সসংকোচে বেআইয়ের অনুমতির অপেক্ষা করতে হয় তাকে। কিন্তু মেয়ে যখন নিজে বাড়িতে আসতে চাইছে, তখন কোন পিতা তাকে না এনে কেমন করে থাকেন? রামসুন্দর অতি কষ্টে অনেক অপমান সহ্য করে ৩,০০০ টাকা সংগ্রহ করে নিরুপমার শ্বশুর বাড়ি গেলেন। সাক্ষাৎ হলো বেআইয়ের সাথে। তারপর বেআই মশাই, সব খবর ভালো তো? এই চলে যাচ্ছে এক প্রকার। হ্যাঁ, যা দিনকাল পড়েছে, আমাদের পাড়া ঘরে তো সিরিয়াল চোরের বেজায় উৎপাত শুরু হয়েছে। ওই বটতলার হরেকেষ্টর বাড়িতে তো সেদিন মস্ত চুরি হয়েছে। বাসন কোসন, তোরঙ্গ, কিচ্ছু আর বাকি রাখেনি চোরে। তা আপনাদের পাড়ায়? না, আমাদের পাড়ায় কিছু হয়নি। তা ভালো। আমার ভগ্নিপতির ভাইরা ভাই নবীন মাধব আর তার ভাই রাধা মাধব, তারা তো বাড়িতে ভোজপুরি দারোয়ান রেখেছে। রাধা মাধব মানুষটি বেশ ভালো, কোনো সাথে পাঁচে থাকে না। কিন্তু ননী মাধব হলো ঘোড়েল ব্যবসাদার, তেজারতির কারবারও করে। ওই জন্যই তো দারোয়ান রাখা। ও আচ্ছা। বেআই মশাই, শুনেছেন ওই শহরে একটা নতুন ব্যামো এসেছে? ওই কোবরেজের চিকিৎসায় কোনো কাজ হচ্ছে না, সব কলকাতা যাচ্ছে ওই সাহেব ডাক্তার দেখানোর জন্য। না, আমি তো সেরকম কিছু শুনিনি। হ্যাঁ, ও হ্যাঁ, বেআই মশাই, আসল কথাটাই বলতে মনে ছিল না। সেই টাকাটা বাকি আছে বটে। রোজই মনে করি যাচ্ছি যখন নিয়ে যাই, কিন্তু সময়কালে আর মনে থাকে না। বুড়ো হচ্ছি তো। এই নিন। কি, মাত্র ৩,০০০ টাকা? থাক বেআই, ওতে আমার কাজ নেই। আপনার টাকা আপনি রাখুন। ছুঁচো মেরে আমি হাত গন্ধ করতে চাই না। অপমানিত রামসুন্দর এখন কিভাবে কন্যাকে বাড়ি নিয়ে যাবার কথা বলেন? তবুও ভাবলেন, এইসব কুটুম্বিতার সংকোচ তার শোভা পায় না। মর্মাহত রামসুন্দর আর চুপ না থেকে কথাটি মৃদু স্বরে রায় বাহাদুরের কাছে পারলেন। বলছিলাম কি বেআই মশাই, নীরুর মা বড়ই ব্যাকুল হয়ে উঠেছে মেয়েকে একটু দেখার জন্য। আসলে বিয়ে হওয়া স্তক তো নীরু আর বাড়ি যায়নি, তাই বড়ই উতলা হয়েছে মেয়েকে একটু দেখার জন্য। আপনি যদি অনুমতি করেন তো মেয়েটাকে কদিনের জন্য একটু বাড়ি নিয়ে। না না, সে এখন হবে না, আমার কাজ আছে, আমি চলি। অপমানিত দুঃখিত রামসুন্দর নিরুপমার সঙ্গে দেখা না করেই বাড়ি ফিরে গেলেন। মনে মনে প্রতিজ্ঞা করলেন, যতদিন না সমস্ত টাকা শোধ করে অসংকোচে মেয়ের উপর দাবি করতে পারবেন,
ততদিন আর বেয়াই বাড়ি যাবেন না। দিন যায়, নিরুপমা বাপের খোঁজে লোক পাঠায়, কিন্তু তার দেখা পায় না। আশ্বিন মাস এলো। রামসুন্দর ঠিক করলেন এবার পুজোয় নিরুপমাকে ঘরে আনবেনি। পঞ্চমী কি ষষ্ঠীর দিন চাদরের প্রান্তে গুটি কয়েক নোট বেঁধে তিনি যাত্রার উদ্যোগ করলেন। এমন সময় 5 বছরের নাতি ও 6 বছরের নাতনি এসে দাদার কাছে আর্জি জানালো। দাদা, আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছ? আমার ঠেলা গাড়ি কিনে দাও না দাদা। দাদা, ও দাদা, দেখো না, পুজোয় পরার মতো আমার একখানাও কাপড় নেই। একখানা কিনে আনো না দাদা। ও দাদা, আনো না। এই দৈন্যতা, অভাব, আত্মগ্লানি এত কিছু কানে নিয়ে রামসুন্দর বেয়াই বাড়ি চললেন। আজ আর তার সংকোচ নেই। মাথা উঁচু করে ওই বাড়িতে প্রবেশ করলেন তিনি। কিন্তু আজ রায় বাহাদুর নেই। বেশ, অপেক্ষা করতে হবে। বহুদিন পর নীরুর সঙ্গে দেখা হলো তার। মনের দুঃখে আবেগে বাপ মেয়ে দুজনেই কাঁদতে লাগলেন। রামসুন্দর বললেন, এবার তোকে নিয়ে যাবই মা, আর কোনো গোলযোগ নেই। এমন সময় রামসুন্দরের জ্যেষ্ঠ পুত্র হরমোহন তার বাপের সন্ধানে ছোট ছেলে মেয়ে দুটির হাত ধরে নীরুর ঘরে প্রবেশ করল। বাবা, এ কি করলে তুমি? আমাদের কি তবে এভাবে পথে বসালে? তোদের জন্য কি আমি নরকগামী হব? আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি না? কি হয়েছে বাবা? তুমি তুমি এমন করছো কেন? দাদা, বাবা কি করেছেন? বলো আমাকে, বলো। তোর শ্বশুরকে টাকা দেওয়ার জন্য বাবা বসত বাড়ি বিক্রি করেছে। কি কি বলছো? এই কি সর্বনাশ করেছো বাবা? তুমি শেষে বসত বাড়ি বিক্রি করলে? ছাড়া আর কোনো উপায় ছিল না মা। বাবা, তুমি যদি আর 1 পয়সা আমার শ্বশুরকে দাও, তাহলে আর তোমার মেয়েকে কোনো দিনও দেখতে পাবে না। এই তোমার আমি গা ছুঁয়ে বললুম। না 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 মা, এমন কথা বলতে নেই। তবে এ টাকা যদি আমি দিতে না পারি, তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান। বাবা, টাকা যদি দাও তবেই অপমান। তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই? আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম। না বাবা, না, এ টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না। তাছাড়া আমার স্বামী তো এই টাকা চান না। না হলে যে এরা তোমাকে যেতে দেবে না মা। না দেয় তো কি আর করবে বলো? তুমিও আর নিয়ে যেতে চেও না। রামসুন্দর টাকাটা নিয়ে সকলের নজর এড়িয়ে বাড়ি ফিরে গেলেন। কিন্তু এই ঘটনার কথা গোপন রইল না, পৌঁছল অন্তঃপুরে। ও গিন্নিমা, শোনো গো, একটা কথা বলি। বল, কি বলবি? তাড়াতাড়ি বল। তোমাদের নতুন বউয়ের বাপ এসেছিল গো ওই পণের টাকা নিয়ে, কিন্তু তোমার বউ টাকা দিতে দেয়নি কো, বাপকে দিয়ে ফেরত পাঠিয়েছে। আমি ওই বারান্দা মুছছিলাম, তখন শুনেছি। কি বললি? বউয়ের এত বড় সাহস! দাঁড়া, আজ ওর একদিন কি আমার একদিন। নিরুপমার পক্ষে তার শ্বশুর বাড়ি সরসজ্জা হয়ে উঠল।
তার স্বামী বিয়ের অল্প পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে চাকরিস্থলে চলে গেছে। নীরুর সাথে তার বাপের বাড়ির মেলামেশাও সম্পূর্ণ নিষিদ্ধ। এই সময়ে নিরুপমা রোগে পড়ল। শরীরের প্রতি ইচ্ছাকৃত অবহেলায় রোগটি আরও পাকিয়ে বসল। খাওয়া দাওয়ার ঠিক নেই, শীতে গায়ে গরম জামা দেয় না, কার্তিক মাসের হিমে মাথার দিকের দরজা খুলে রাখে। পরের বাড়ির দাসীর মতো তার জীবন কাটতে লাগল। নিরুপমার এই উদাসীনতাও শাশুড়ির সহ্য হয় না। সে বলে সবই নীরুর ন্যাকামি। গিন্নিমা, একটা কথা বলি, নতুন বউয়ের শরীরটা কিন্তু একেবারে ভালো যাচ্ছে না। তা কি করব বামুন মা, নবাব বাড়ির মেয়েছে, আমাদের গরিবের অন্ন ওর মুখে রোচে না। বউয়ের মুখ চোখ কেমন যেন বসে গেছে। দেখো দেখো চিড়িখানা দেখো একবার, দিনে দিনে যেন পোড়া কাঠ হয়ে যাচ্ছে। গিন্নিমা, বৌমার গায়ে কিন্তু বেশ জ্বর, কোনো ওষুধ পালা? ওসব ন্যাকামি। তুমি তোমার কাজে মন দাও দেখি বামুন মা, মশলাটা পিষে রান্নাটা শুরু করো, যত সব। ধীরে ধীরে নিরুপমার রোগ গুরুতর আকার ধারণ করল। একদিন শাশুড়িকে ডেকে নিরু বলল, মা মা, আমার বাবাকে আর আমার ভাইদের একটিবার দেখবো মা, একটিবার দেখবো। বাবাকে ভাইদের দেখবেন? ওসব হবে না, কেবল বাপের বাড়ি বাপের বাড়ি বাপের বাড়ি যাওয়ার ছল। সেই দিন সন্ধ্যাতেই নিরুপমার শ্বাস উঠল এবং সেই দিনই প্রথম তাকে ডাক্তার দেখল। সেই দেখাই শেষ দেখা হলো। বাড়ির বড় বউ মরেছে, খুব ধুমধাম করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হলো। রায় চৌধুরীদের যেমন প্রতিমা বিসর্জন সম্পর্কে জেলার মধ্যে খ্যাতি আছে, বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায় বাহাদুরের তেমনি খ্যাতি রটে গেল। এমন চন্দন কাঠের চিতা এ মুলুকে কেউ দেখেনি। এমন ঘটা করে শ্রাদ্ধও কেবল রায় বাহাদুরের পক্ষেই সম্ভব। সকলের মুখে মুখে এ কথা ফিরতে লাগল। রামসুন্দরকেও সান্ত্বনা দেওয়ার সময় তার মেয়ের কত মহাসমারোহে মৃত্যু হয়েছে সকলে তার বর্ণনা দিতে লাগল। এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছেলের চিঠি এলো। আমি এখানে সমস্ত বন্দোবস্ত করেছি, অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠিয়ে দাও। রায় বাহাদুর মহিষী তার উত্তরে লিখলেন, বাবা, তোমার জন্য আরেকটি মেয়ের সম্বন্ধ করেছি, অতএব অবিলম্বে ছুটি নিয়ে এখানে এসো। এবার 20,000 টাকা পণ ও হাতে হাতে আদায়।
আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।